হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে জ্ঞান চর্চার মেলা ৪২তম আগরতলা বই মেলা। বইপ্রেমী মানুষের জন্য এ যেন এক উৎসব। দর্শক বন্ধুরা, বইমেলা যেমন একদিকে লেখক পাঠকদের কাছে এক আবেগের মিলনস্থল, বইমেলা মানেই যেমন সাহিত্যপ্রেমীদের ঢল, ঠিক তেমনি বইমেলা প্রকাশকদের কাছে সারা বছরের অপেক্ষার পর বহুল কাঙ্ক্ষিত একটি চাওয়া। কারণ বেশিরভাগ প্রকাশক বইমেলায় একগুচ্ছ বই প্রকাশ করেন। বই প্রকাশ তো হয়, তবে অনেকেই বলেন আজকাল মানুষ আর বইমেলা থেকে তেমনভাবে বই কেনে না। নতুন বই, নতুন বইয়ের পাতা মানুষকে আর খুব একটা বেশি আকৃষ্ট করে না। কিন্তু পরিসংখ্যান বলে কম বেশি প্রতি বছর বইমেলায় বই বিক্রি বাড়ছে। আসলে মানুষ যদি বই নাই কেনে তাহলে বিক্রি বাড়ে কিভাবে? অনেকেই বলেন সাহিত্য চর্চার বইয়ের তুলনায় স্কুল কলেজের রেফারেন্স বইয়ের বিক্রি অনেক বেশি। তাহলে এখানে প্রশ্ন আসে, আসলে কি মানুষ সাহিত্য চর্চার বই কম কিনছেন? যদি তাই হয় তাহলে কেন? সাহিত্য পড়ার সময় বা ইচ্ছে কি মানুষের দিন দিন কমে যাচ্ছে, নাকি পাঠকদের আকৃষ্ট করার মতো সাহিত্য রচিত হচ্ছে না বর্তমানে? দিনকে দিন বইয়ের সংখ্যা বাড়লেও গুণী লেখকদের সংখ্যা কি বাড়ছে? বর্তমান প্রজন্মের লেখকদের লেখা বই পাঠকদের মনকে কতটা ছুঁতে পারছে? একটা ভালো বই পাঠকদের কাছে নিয়ে যাবার দায়িত্ব কার? এমন বহু প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বইমেলা, সাহিত্য চর্চা এবং বই বিপণনের নানান দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের নবীন প্রজন্মের বিশিষ্ট লেখক তথা কথা সাহিত্যের গবেষক সৌম্যদীপ দেব এবং বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। দিদি, আপনার কাছে আসি প্রথমে। একটা কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শুরু করলে কেমন হয়? আপনার একটা কবিতা পাঠ শুনে দর্শক বন্ধুরা নিশ্চয়ই খুশি হবেন। একটা কবিতা পাঠের মাধ্যমে তারপর আমি সৌম্যদীপের কাছে আসব। ঠিক আছে। অনেকগুলো প্রশ্ন শুরুতেই তো মানে কি বলবো, দেগে দিলেন একেবারে। যাই হোক, কবিতা দিয়ে শুরু করছি। কবিতার শিরোনাম ভালো আছি। আমরা কেমন আছি, আমি, তুমি, আপনি, সে, তুই, ওরা, জানি না মোটেই। যদিও সকাল সন্ধ্যা চলছে কুশল বিনিময়, দেখা হলেই না হলেও। কি ভালো তো? হ্যাঁ, ভালোই। আশ্চর্য, আমি 100% জানি আমি ভালো নেই, তবুও দিব্যি মাথা হেলিয়ে বলি বারবার, হ্যাঁ ভালোই। দুঃখের ব্যাখ্যান লোকে শুনবে কেন? পাবলিক ডিমান্ড ভাই, মোড়কটা চকচক করতে হবে। আসলে আমরা সবাই একেবারে একরকম, সেম টু সেম। বাহ, ছোট্ট কিছু কথা, খুব সাজানো, কিন্তু অনেকটা গভীর মানে যেন লুকিয়ে আছে এর পেছন। আসবো আপনার কাছে আরেকবার। সৌম্যদীপ, ৪২তম আগরতলা বইমেলা চলছে। কেমন দেখলেন এবারের এই প্রাণের মেলা? আর বইমেলা আপনার চোখে সত্যিকারই বই প্রেম কতটা ধরা পড়ে? বইমেলা, দেখুন, বইমেলার জন্য তো প্রতি বছর যাদের বইয়ের প্রতি নেশা আছে, বই পাঠের প্রতি নেশা আছে, নতুন বই কি বেরোচ্ছে সেগুলোর প্রতি যাদের চর্চা এবং চর্চা যাদের আছে, তারা প্রতি বছর বইমেলাটার জন্য মুখিয়ে থাকে। এবং এটা অবশ্য একদিকে বলতে গেলে গৌণ তো বটেই, কারণ একটা সময় দেখা গেছে ত্রিপুরায় প্রথম যখন বইমেলা শুরু হয় বা তার 1-2 দশক পরেও শুধু বইমেলাকে উপলক্ষ করেই বই প্রকাশিত হতো। এছাড়া খুব একটা বই সারা বছর প্রকাশিত হতো এরকম নজির বা ইতিহাস নেই। কিন্তু এখন কিন্তু এই চিত্রটা পাল্টেছে, অনেকাংশেই পাল্টেছে। আচ্ছা। কেননা কারণ এখন সারা বছর বই প্রকাশিত হচ্ছে, কোনো কোনো প্রকাশক বছরে 3বার প্রকাশ অনুষ্ঠান করছেন, সাহিত্য আলোচনা করছেন। কিন্তু বইমেলায় বই যেন গৌণ না হয়, এটা আমাদের বিশেষভাবে নজর রাখার। কারণ আমি দেখেছি বইমেলায় বইয়ের স্টলের ওখানে যত ভিড়, তার থেকে বুঝতে হয় বোধহয় 3 গুণ বেশি ভিড় ফুড কোর্টের ওখানে। আচ্ছা। এটা কলকাতা বইমেলার ক্ষেত্রেও একই বলার। সব জায়গায় একই চিত্র দেখা সব যায়। জায়গায় একই চিত্র। এবং খাবার ওখানে বাঙালি যাবে সেটা অসম্ভব কিছু নয়। খাবারের প্রতি বাঙালির ভালোবাসা বরাবরের। কিন্তু বইয়ের প্রতি যে নেশা, এবং আমার মনে হয় আমরা যদি যারা মানে
ইয়েরা আছি, মানে প্যারেন্টস যারা, হুম, তারা যদি বাচ্চাদেরকে নিয়ে যায়, দুটো বই দেখানো, একটু ছবি উল্টে দেখানো, ছবি সহ যে বইগুলো থাকে, সচিত্র রামায়ণ, ওইরকম ছোট ছোট যে বইগুলো, এই বইগুলোর মূল্য খুব বেশি নয়। ওই বইগুলো যদি আমরা দেখাই, ছোট থেকে যদি বইয়ের প্রতি যে আকৃষ্ট করা, এতে আমার মনে হয়, তবে এটা ঠিক বইমেলার যাওয়া এবং বইমেলায় যে নতুন প্রজন্মের নেশা তৈরি হওয়া, এটা কিন্তু অনেকাংশে বেড়েছে, একেবারেই বাড়েনি, বা আসার কথাটা যেটা আমরা শুনতে পাই না, এটা আমার ক্ষেত্রে মনে হয় না। আমি অন্তত এটা বলবো না। ঠিক। আমরা বই, সেই যে বললাম যে বই বিক্রি বেড়েছে বলা হয়, এবং এখন কথা হচ্ছে যে সেই বইগুলো কি বই সেটা আমরা হয়তো আলোচনায় পরে আসবো। দিদি, সময়ের বিবর্তনে এই যে বইমেলায় ভিড় বেড়েছে, বলা হয় যে বিক্রিও বেড়েছে, কিন্তু প্রকৃত অর্থে সবার হাতে কি বই উঠছে? আর একটা ভালো বই পাঠকদের সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্বটা কার? মানে আপনার কি মনে হয় জায়গাতে? আসলে বইমেলা তো মানে একটা ঘটনা আমাদের জন্য, একটা পজিটিভ ঘটনা, যেটার জন্য সৌম্য বলল, আপনিও বললেন যে আমরা অপেক্ষা করে থাকি। অন্য অনেকগুলো উৎসবের মতো এটাও যেন একটা উৎসব। কিন্তু দেখুন, এখন তো এবার কত 42তম, তাই না? একদম। এবার 42 বছরে এসে যখন আমরা পৌঁছি, আমাদের কতটা পরিবর্তন হয়, অনেকটা পরিবর্তন হয়। তো বইমেলার মতো ঘটনাটাও, সেটা যে শুরুর মতো একই থাকবে সেটা আমরা নিশ্চয়ই আশা করতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে মানে বিবর্তন আসে, পরিবর্তন আসে। তো বইমেলাটাও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টাচ্ছে, যে জন্য এখন আমরা দেখি বইমেলাতে নানা ধরনের আকর্ষণ। ঠিক আছে, আকর্ষণগুলো এতটা তীব্র হবে না যে মুখ্য ব্যাপারটা হারিয়ে যাবে। এখানে মুখ্য ব্যাপারটা বই বই, অবশ্যই থাকা বই। উচিত। এবং আছে, আমার মনে হয়, আমি আশাবাদী এই ব্যাপারে, আমি মনে করি আছে বই। আমি আমার নিজের বাড়িতে দেখেছি আমার ছেলেরা বই পড়ে, বই কেনে, বাংলা বই পড়ার জন্য বাংলাটা চর্চা করে। কাজেই আমি আশাবাদী, আমি মনে করি। আর বই ভালো, বই মেলার উদ্দেশ্য ডেফিনেটলি সেটাই ছিল, যে পাঠকের কাছে মানে স্বচ্ছন্দে ভালো বই পৌঁছে দেওয়া, বা অনেক বই পৌঁছে দেওয়া। পাশাপাশি প্রকাশক, লেখক, সবার ব্যবসায়িক দিকটা তো থাকবেই। তো সেই জায়গাতে কিন্তু দায়িত্বটা সবার উপরই বর্তায়, মানে পাঠকের সাথে, মানে সেই বইয়ের পরিচয় করে যাওয়ার দায়িত্বটা শুধু বই মেলার শুধু নয়, মানে বাকি সবারই বলছেন? না না, সবারই আছে। এবং এটা তো এখন সারা বছরই হয়, আমরা জানি প্রচুর বই প্রকাশ হয়। এবার যখন মানে লার্জ স্কেলে কিছু হয়, তখন তাতে তো কিছু অপাঙ্ক্তেয় জিনিসও ঢুকে পড়ে, খুব একটা ঝাড়াই বাছাই হয়তো হয় না। কিন্তু এটাও তো ভালোই কাজ না? ভালো কাজ করতে গেলে সঙ্গে কিছু যদি খারাপ হয়, তো আমরা যখন ওই কৃষিকাজ যখন হয়, তখন সেখানেও তো আগাছা বাছা হয়। তো আমি মনে করি হচ্ছে, কাজ হচ্ছে, এবং আরেকটু সবাই যত্নবান হলে ভালোটাই উঠে আসবে। ওকে দর্শক বন্ধুরা, আমরা যখন বইমেলার প্রচলনের কথা মাথায় আসে, তখন আমরা সবাই জানি যে পঞ্চদশ শতকে জার্মানির গুটেনবার্গ প্রিন্টিং মেশিন আবিষ্কার করেন এবং নিজের ছাপা বই ফ্রাঙ্কফুর্ট শহরে রাস্তার পাশে বসে বিক্রি করতে শুরু করেন। ওনাকে দেখে অন্যান্য বই বিক্রেতারাও সেখানে বসতে শুরু করেন। এখন সমুদ্দীপ, আপনার কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে, যে এখন আপনার কাছে জানতে চাইবো যে এই বিপণনে ত্রিপুরার প্রকাশনা, মানে বই বিপণনে ত্রিপুরার প্রকাশনার অবস্থান কি? প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে। কেননা দেখুন, আমরা যখন সময়ে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, তখন সময়ে বই বাজারে পডকাস্ট এবং অডিও স্টোরির রমরমা বিক্রি চলছে। ই বুকের ভীষণ রকম বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ তারা ইউজিসি থেকে বাজেট করে ই বুক কিনছে। সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে পাঠকের কাছে যদি একটা বই পৌঁছতে হয়, তো সেই বইটা কে পৌঁছবে? আপনি শুরুর দিকে যে প্রশ্নটা বলছিলেন, সেই দায়টা কার? একটা ভালো বই লেখকের কাছে পৌঁছানো, সেই দায়টা কার? আমি দেখেছি মণিশঙ্কর কালুডোমের উপাখ্যান লিখেছেন, এবং তিনি খুব একেবারে যে মানে পশ্চিমবঙ্গের কেন্দ্রে বসে, কলকাতা শহরের একেবারে কলেজ স্ট্রিটে বসে লিখেছেন, ওখানেই বই বেরিয়েছে, এরকম কিছু নয়। বইটা লিখেছেন তিনি মূলত শহরতলিতে বসেই, একটু গ্রামাঞ্চলে বসেই, কিন্তু এই বইটা এখন অবধি বেশ কয়েকবার মুদ্রণ হয়ে গেছে, এবং মূল্যও বইটার কম নয়, যে একেবারে কম মূল্যের বই এই জন্য হয়তো বিক্রি হচ্ছে বেশি। বইটার মূল্য যথেষ্ট। আচ্ছা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা উদাহরণ বললাম, এরকম উদাহরণ বাংলা সাহিত্যে অজস্র উদাহরণ আছে। আচ্ছা। কিন্তু একটা ভালো বই যদি এইভাবে বিক্রি হতে পারে,
তো আমাকে এটা দেখতে হবে যে একজন লেখককে পাঠকের কাছে ব্র্যান্ড করে তুলবে কে। ন্যাশনাল মিডিয়া, বড় বড় মিডিয়া আমাদের এখানে তো লেখকের পেছনে ছুটবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রকাশক যিনি বইটা, লেখকের বইটা করছেন, প্রকাশকের অন্ততপক্ষে ন্যূনতম দায়টুকু আছে আচ্ছা সেই লেখককে পাঠকের সঙ্গে পরিচয় করানোর। এটা বিভিন্নভাবে হতে পারে, এরকম কোনো কথা নেই যে আমি বড় একটা অনুষ্ঠান করলাম, বিশাল পয়সা খরচ করে অনুষ্ঠান করে প্রচুর পাঠক এনে আমি লেখকের সঙ্গে পরিচয় করালাম। আচ্ছা এটা সাধারণভাবেও হতে পারে। ই মার্কেটিংটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এই সময়ে। আচ্ছা ই মার্কেটিং এর যে বিভিন্ন বিপণনগুলো, বিশেষ করে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো অনলাইন বিপণনগুলো, আমাদের এখানে তার থেকে বড় সমস্যা দেখবেন, ঢাকা শহরে বসে আপনি যদি পাঠক সমাবেশ বা বাতিঘর, তক্ষশিলায় যান, দেখবেন ত্রিপুরার কোনো বই ওখানে পাবেন না। অথচ পশ্চিম বাংলাদেশের আমরা জানি পুরো রাষ্ট্রটাই বাংলা ভাষা নিয়ে ওখানে চর্চা করে, বাংলা ভাষার প্রচুর পাঠক সেখানে, যেহেতু তাদের সরকারি ভাষাও মানে বাংলা নিয়েই ওখানে কাজকর্ম হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে গেলে আপনি ত্রিপুরার কোনো বই তক্ষশিলার মতো এত বড় বইয়ের শোরুমে পাবেন না। আচ্ছা এবং আমাদের এখানে খাস কলকাতায় আপনি যদি দেখেন, কলকাতায় উত্তর পূর্বের বইয়ের কোনো বিপণন কেন্দ্র নেই। উত্তর পূর্বের বইয়ের কোনো বিপণন কেন্দ্র নেই এবং উত্তর পূর্বের গবেষক যারা ওখানে যান তারা প্রায়শই এসে বলেন যে ওখানে কিন্তু এই অঞ্চলের বইগুলো পাওয়া যায় না। এবং অধিককার যে গবেষকরা এদিকে আসেন, ধরেন রবীন্দ্র ভারতী বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ওরা কিন্তু ত্রিপুরার বইপত্র বা উত্তর পূর্বের বইপত্র ওখানে বসে পায় না, একেবারেই পায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় প্রকাশক এখানে অন্যতম একটা ভূমিকা নিতে পারে এবং অনলাইন যে বিপণন কেন্দ্রগুলি অত্যন্ত সুলভ মূল্যে সেগুলো ব্যবহার করা যায়, ওইগুলোকে যদি আমরা ব্যবহারটা আরো বাড়াতে পারি, আচ্ছা হ্যাঁ, আমাদের এই অঞ্চলের প্রকাশকরা, লেখকরা সম্মিলিতভাবেই যদি আমরা বাড়াতে পারি, আমার মনে হয় এই ক্ষেত্রে একটা সুযোগ রয়েছে। আরো না, বেশি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে কথাটা বলেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের ত্রিপুরার যে সাহিত্য, ত্রিপুরার যারা লেখক, যারা লিখছেন, কবি হোক, লেখক হোক, সাহিত্যিকদের লেখা, বাংলাদেশ বলছেন আপনি, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যেখানে গোটা দেশ বাংলায় কথা বলে, এবং পশ্চিমবঙ্গ, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে যদি পৌঁছে যেতে চায় তাহলে কিভাবে যাবে, সেটা আপনি বললেন যে প্রকাশকদের সেই ভূমিকা নিতে হবে এবং ই বুকের মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে যে এই ছাপা অক্ষরের বই আমরা যখন ত্রিপুরায় দাঁড়িয়ে, ত্রিপুরায় অন্যান্য বাংলাদেশের বই, পশ্চিমবঙ্গের বই বা বাংলা সাহিত্যের তাবক লেখকদের বই যখন পাচ্ছি এবং নবীন প্রবীণ সবার বই যখন পাচ্ছি, তখন আমাদের লেখক সাহিত্যিকদের বই কেন ওনারা পাবেন না? কোথায় পার্থক্যটা, কোন জায়গাটায় রয়েছে? একটা কথা বলতে কি, দেখুন এখানে এই কথাটা খুব সত্যি। একটা সময়, এখন হয়তো কিছুটা চিত্র পাল্টেছে, মানে পাঠকের কাছে বই বিক্রি করে সেই বইয়ের খরচ তুলতে হবে। আচ্ছা, মানে গভর্নমেন্ট অর্ডারে বই গেল এবং সেই বই পিছু আমি 1 লক্ষ টাকা পেলাম। এই বইটা ধরুন হয়তো 80 কপি অর্ডার হলো, সমগ্র শিক্ষার জন্য বা বিভিন্ন কিছুর জন্য, যেভাবে হয় সরকারি অর্ডারগুলো বিভিন্ন প্রকল্পে হয়। কিন্তু গভর্নমেন্টের কাছে বিক্রি করে সেই বইয়ের মূল্য তুললাম, ওখান থেকে লেখককেও কিছু দিলাম, এটা আসল কথা নয়, এটা শেষ কথা নয়। আমার লক্ষ্য হওয়া উচিত যে পাঠকের কাছে আমি বই বিক্রি করব, কিভাবে আমি পাঠককে ধরবো, কোথায় আমার পাঠক লুকিয়ে আছে, কে আমার বইয়ের পাঠক, কারা এই বই পড়তে চায়, কাদের জন্য এই বই, এটা আমি যদি ঠিকঠাক মানে বোঝাতে না পারি, তাহলে আমার মনে হয় এই বইয়ের বিক্রি কিন্তু হবে না। ততদিন সেই বইয়ের বিক্রি হবে না যতদিন না আমি আমার কথাটা বোঝাতে পারবো মানুষকে। পাঠকের কাছে আমার কথা আমাকেই বলতে হবে, এটার দায় আমার, অন্য কেউ সেই দায় নেবে না। না, এখানে একটা ব্যাপার যেটা আমার মনে হয় যে প্রচুর বই কিন্তু প্রকাশ হয়, ইচ্ছে হলে এখন আমি একটা বই মানে বের করে ফেলতে পারি, সেলফ পাবলিশিংও চলে এসেছে আমাদের এখন এখানে হয় সেটা। কিন্তু এখানে না, আমার একটা জিনিসের অভাব বোধ আমি করি এখানে, মানে সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় হোক বা সবাই প্রকাশকদের ইচ্ছে বা যারা সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে রয়েছেন, এনাদের সকলের সম্মিলিত প্রয়াসে এমন কিছু একটা কমন প্ল্যাটফর্ম যেখানে পাঠকরা জানতে পারবে যে এই রাজ্যে কারা লেখালেখি করছেন। আচ্ছা, হ্যাঁ, এরকম কি, যেমন দেশ পত্রিকার জন্য এত বছরের পর বছর ধরে চলছে, আমরা মুখিয়ে থাকি, আমরা জানি একটা জায়গায় একটা স্ট্যান্ডার্ড রয়েছে, দেশ, আনন্দ, বিভিন্ন আমরা জানি কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে যে পত্রিকাগুলো বেরোচ্ছে, আমাদের এখানে সেরকম কোথায় একটা কমন কিছু যেখানে লেখকরা, এটাই এখন জানার বিষয়। কিছুক্ষণ আগে সমুদ্র বলছিলেন যে বইমেলা তো ক্রেতাদের ভিড় থাকেই, কিন্তু বইমেলা ছাড়া বছরের অন্য সময় প্রকাশ হওয়া বইগুলো কিভাবে বিপণন করা হয়? এখন প্রকাশ, সমুদ্র বলছিলেন আপনি যে প্রকাশ তো হয় বছরে
দু তিনবারই প্রকাশ হয় এবং একটা প্রকাশের একটা উদ্বোধনী বইয়ের উন্মোচন একটা অনুষ্ঠান, আবরণ উন্মোচনের একটা অনুষ্ঠান হয় বা বই প্রকাশের অনুষ্ঠান হয়, কিন্তু সেটা পাঠক দেখলো, খবরে দেখলো, পেপারে পড়লো, নিউজ পেপারে পড়লো, কিন্তু তারপর পাঠকের কাছে যাবে কি করে? পাঠক তো যাওয়ার জন্য জানে কি না করা? না কে কিরকম লিখছে, সেটাই বললাম, সেটা সেটার জন্য পাঠককে কি করা? জানাতে হবে। আমাদের এখানে সেরকম একটা কিছু কমন। দীপেন বাবুর কথার সঙ্গে আমি একটা কথা একটু যোগ দেই। হুম ধরুন আজকে থেকে 3-4 বছর আগে একবার মাঝখানে এই কথাটা খুব উঠেছিল হুম যে এরকম একটা টিম তো থাকুক হুম যারা মূলত গবেষক এবং প্রাবন্ধিক মানে সমালোচক আচ্ছা সাহিত্যের। আচ্ছা আহ, তারা বছরের শুরুতে কিছু বই হুম তারা মানে তারা পড়ার পরে তারা একটা গ্রেড সিস্টেম করুক, হুম মানে অন্তত প্রথম প্রথম। আচ্ছা হ্যাঁ, একবার যদি পাঠের অভ্যাসটা বা ভালো বই আমরা পৌঁছে দিতে শুরু করে যাই, হুম তখন এই যে হয়েছিল না, মানে ইংরেজরা প্রথম প্রথম চা খাওয়াচ্ছিল, হুম হ্যাঁ প্রথম ফ্রিতেই খাওয়াতো, হুম তারপরে আস্তে আস্তে ফ্রিটা তুলে দিল, হুম। চা খাও মানে অভ্যাস হয়ে গেছে তখন। তো এরকম আমাদের এখানে মনে হয় যে প্রথম প্রথম এরকম সমালোচকদের একটা টিম যদি থাকে, হুম যারা বুঝতে পারবে যে কোন বইটা ভালো, কোন বইটা আচ্ছা। পড়া উচিত, হুম। কোন বইটা পাঠকের কাছে নেওয়া উচিত, এই বইটা রিভিউ করা, বড় বড় পত্রিকায় রিভিউ করা, এই বইটা নিয়ে আরো প্রচার করা। আচ্ছা পাঠককে তো বলা যাবে না যে আপনি এটাই কিনুন ওটা কিনবেন না, হুম 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 কিন্তু আমার মনে হয় এই বইটা নিয়ে রিভিউ করা, এইগুলো নিয়ে বেশ কয়েকজন লেখক কথা তুলেছিলেন একটা সময়, আজকে থেকে 3-4-5 বছর আগে। হুম। কিন্তু এটা আসলে হয়নি, আর এরকম ভাবে আমার মনে হয় হবেও না। না এরকম এই না, উদাহরণ কি review করে অন্য হবে কোথাও না। কি আছে কি, মানে অন্য কোনো আমাদের ত্রিপুরা ছাড়া হ্যাঁ। এই ধরনের রিভিউ করা এবং রিভিউ করে যে এটা আমার যেগুলো মনে যা হয় না খুব ভালো একটা কিছু রিভিউ করে তারপর আনন্দবাজার পাঠকের। গোষ্ঠীর এরকম আছে, তাদের আচ্ছা। তো ব্যাপারটা দীর্ঘদিনের, এবং আনন্দবাজার গোষ্ঠীতে বই দিলে, আনন্দবাজারে বই দিলে বা দেশ পত্রিকার দপ্তরে বই দিলে তারা বই সিলেকশন হওয়ার পরে বই বেরোয়, রিভিউ বেরোয়। তো আমাদের এখানে এটা নেই একেবারে তা নয়, আমাদের আচ্ছা। এখানেও পত্রিকাগুলোর দপ্তরে এরকম আছে, হুম কিন্তু এটাকে সিরিয়াসলি করা এবং প্রতি বছর ধরে রাখা, হুম। এর জন্য আমার মনে হয় আরেকটু চাষবাস করতে হবে যদি এটা আমরা ধরে রাখতে চাই। ওকে দিদি, আপনি কিছু বলছিলেন, এটা কি মানে এটা একটা পথ হতে পারে, না মানে রিভিউ পাঠকের কাছে ভালো বই পৌঁছে দেওয়া, ভালো সাহিত্য পৌঁছে দেওয়ার জন্য? না, সেটা তো রিভিউ তো সমস্ত লেখালেখি রিভিউ তো অবশ্যই হয়, সমালোচনা তো একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু পাঠকের কাছে পাঠককে বুঝতে হবে যে আমি কি পড়ব। এবার দেখুন রিভিউ যে ব্যাপারটা, সেটা বড় বড় লেখকরা রিভিউ করলেন, কোনো একটা বিশেষ পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হলো, সেটা সেই পাঠকের কাছে গেল কি, সেটাও তো সেই বোদ্ধা কিছু মানুষই হয়তো পড়বেন রিভিউটা। ঠিক। হ্যাঁ, তাহলে critics পাঠকের দের- কাছে কি করে বই পৌঁছানো, সেটাও একটা বিরাট বড় ব্যাপার, সেটাও একটা এখন একটা চ্যালেঞ্জ, বিরাট বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, ওটা একটা স্ট্যান্ডার্ড এখন- কিছু আমার মনে হয় যদি কিছু এরকম সার্কুলেট হতো, যেখানে নিয়মিত সবাই, একজনই যে প্রতিটি সংখ্যায় লিখবেন তা নয়, ঘুরে ফিরে সবাই সেটাতে লিখছেন, একটা কমন কিছু, যেখান থেকে মানুষ জানবে, পাঠকরা জানবে রাজ্যে লেখালেখি হচ্ছে, এনারা লিখছেন। যেমন বা তারপরে gradation একটা পদ্ধতি- নিজস্ব ক্রিটিকদের ভালো লাগা একরকম, আর সাধারণ মানুষের কিন্তু ভালো লাগার একটা আলাদা দিকও নিশ্চয়ই। আছে। একদম, হ্যাঁ, কাজেই সবটাই ক্রিটিকদের উপর ছেড়ে দিলে আমার আমরা মনে হয়- আমরা যেরকম যখন কোনো চলচ্চিত্র বা ছায়াছবি যখন কখনো নির্মাণ হয়, তখন আমরা ক্রিটিক্সের এখানে ভূমিকা দেখি। পাশাপাশি যখন যেখানে নাচ গান শিল্পে আমরা দেখি সেখানে গ্রেডেশনের ব্যবস্থা রয়েছেন, এনারা ভালো নাচ গান করেন, তো এনাদের জন্য গ্রেডটা সেরকমই থাকে, তখন এনাদের যে কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হয় গ্রেড অনুসারে। ঠিক সেভাবে লেখকদের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু কি করা যেতে পারে, এবং সেটা করলে যারা নতুন যারা লিখতে আসছেন বা নবীন প্রজন্মে যারা লিখছেন, ওনারা কতটা উৎসাহিত হবেন? সমুদীপ। আমার মনে হয় এটা এক অর্থে যতটা প্রয়োজনীয় আবার ততোধিক বিতর্কিতও বটে। কেননা কারণ বিতর্ক থাকাটা ভালো, কারণ নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে যে আমি কার কাছে জানতে চাইবো, আচ্ছা। কার কাছে আমি আমার জানা দরকার, কার কাছে আমার শেখা দরকার। যে ছেলেটা 5 বছর হয়েছে লেখালেখিতে এসছে, সে আরেকটা ছেলেকে বলার আগে আমার মনে হয় তার নিজেরই তো ভিত্তি এখনো তৈরি হয়নি সেইভাবে। বীজতলা তৈরির জন্য তো দীর্ঘ একটা সময় দিতে হয়, এবং ভালো বীজতলা থেকেই ভালো চারা গাছের জন্ম হয়। তো আমার মনে হয় যে 5 বছরের থেকে 50 বছর ধরে যিনি লেখালেখি করছেন, আমি যদি তার কাছে যাই, হ্যাঁ তিনি কিভাবে লিখছেন, 5 বছরের যিনি আছেন আমি ওনাকে উপেক্ষা করছি না, ওনার কাছেও আমি যাব, ওনার মতামত, ওনার ধ্যান ধারণা এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সিনিয়র যিনি বেশি ওনার কাছে, সিনিয়র যিনি, তিনি তো দীর্ঘদিন দেখেছেন সাহিত্যের ক্ষেত্রে, সাহিত্যের মাঠে বেড়ানোর অভিজ্ঞতাটা ওনার বেশি, যার ফলে আমি ওনার থেকে যদি জানতে চাই ওনার জীবনের অভিজ্ঞতা,
কোথায় কিভাবে করা যেতে পারে। একটা কাজের ভালো পাণ্ডুলিপি আমি নিয়ে যদি ওনার কাছে যাই, উনি হয়তো সময় চাইলেন 2 মাস, যে 2 মাস পরে আমি পরে জানাবো তোমাকে। 2 মাস আমাকে অপেক্ষা করতে হবে। একটা ভালো কাজের জন্য আমার মনে হয় যে সময় দেওয়া, ধৈর্য ধরা, এইটাও আমাদের এখানে দরকার। ওকে, এখন এই যে আমরা দেখি বিভিন্ন যে গ্রন্থাগারগুলো, গ্রন্থাগারে বই থাকে এবং বিভিন্ন বড় বড় সাহিত্যিকদের বই থাকে, সেখানে ত্রিপুরার যে গ্রন্থাগারগুলো আছে সেটা এমনিতেই প্রাইভেট গ্রন্থাগার হোক, সরকারি গ্রন্থাগার হোক, বা বিভিন্ন স্কুলে যে গ্রন্থাগারগুলো আছে, সেখানে দিদি এই মানে বই রাখা, সেখানে বিপণন মানে করাটা সরকারি উদ্যোগে হোক বা বেসরকারি উদ্যোগে, সেটা কতটা প্রয়োজনীয় আজকে ত্রিপুরার জন্য বা মানে আমাদের রাজ্যের জন্য বলে মনে হয়? সেটা তো অবশ্যই প্রয়োজনীয়, বইয়ের তো ভীষণ প্রয়োজন রয়েছে। তবে একটা কথা কি জানেন, এখন সময়ের সঙ্গে সঙ্গে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায়। তো এখন আসলে নানা ইনফরমেশনগুলো মানুষ তো পেয়ে যাচ্ছে অনলাইন, তাই না? আমরা একটুখানি সার্চ করলে অনেক কিছু জেনে যাচ্ছি। আমাদের স্বীকার করতে বাধা নেই, আমাদের এই প্রজন্ম অনেক কিছু বেশি জানে। এরা সবটা কি বই পড়ে জানে? বইয়ের ইনফরমেশনগুলো এরা যখন পেয়ে যাচ্ছে, তখন বই পড়বে কেন তারা? তো সেক্ষেত্রে বইটাকে আকর্ষণীয় করতে হয়। যেমন এখন স্কুলগুলোতে বই তো অবশ্যই আছে, লাইব্রেরিও আছে। আমাদের সময় যেমন একটা লাইব্রেরি আলাদা ক্লাস থাকতো, এখন কি হয়, ওদের কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ওখানে নিয়ে যেতে হয়। সময় কমে গেছে। হ্যাঁ, তো সময় কমে গেছে, তারপরেও আমরা চেষ্টা করি স্কুলগুলোতে বই দেওয়ার, একটু বই উল্টে পাল্টে যেন দেখে বাচ্চারা, এটা চেষ্টা করা হয়। কিন্তু পাশাপাশি সময়টা যেহেতু ভাগ হয়ে গেছে এবং বর্তমান যেটা ডিমান্ড, বইয়ের বর্তমান যে ডিমান্ডটা, সেটা ওদের আমাদের কাজ কি, ওদের কিছু জানানো, ইনফর্ম করা। তো সেটা তো ওরা নানাভাবে, বিভিন্ন সোর্স রয়েছে এখন। ওকে, ত্রিপুরার সাহিত্য, সমুদ্রীপ, ত্রিপুরার সাহিত্য, এই কথাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দেখুন, এটা নিয়ে আমি আজকে থেকে বছর 2 আগে একটা প্রবন্ধ লিখেছিলাম। আমরা ত্রিপুরায় সাহিত্য বলবো নাকি ত্রিপুরার সাহিত্য বলবো। আচ্ছা, শব্দ বন্ধটা হবে ত্রিপুরার নাকি ত্রিপুরায়। তো এটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন। বিশিষ্ট লেখক, ত্রিপুরার অনেক লেখক যেমন করেছেন, তেমনি পশ্চিমবঙ্গের অনেক লেখকও করেছেন। তাদের বিভিন্ন ভূমিকা লিখতে গিয়ে, বিভিন্ন প্রবন্ধ আলোচনা করতে গিয়ে তারা লিখেছেন। আমার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, আমরা যদি স্বস্বীকৃতি না দেই, মানে আমি নিজে যেটা করতে পারি বা আমার করার চেষ্টা যেটা আছে, সেটাকে আমি যদি নিজে স্বীকৃতি না দেই, তাহলে অন্যের কোনো দায় হয়তো স্বীকৃতি দেওয়ার সেটা নেই। আচ্ছা, আজকে থেকে 10 বছর আগে চিত্রটা যদি আপনারা দেখেন, দেখবেন যে সম্পাদক, প্রকাশক বা বড় বড় লেখক যারা, তারা মানে ত্রিপুরাকে হিসেবে ধরতেন না সেইভাবে। আচ্ছা, বা ওখানকার থেকে, পশ্চিমবঙ্গ থেকে বা বাংলাদেশ থেকে বিশেষ সংখ্যা যেগুলো বেরোতো, ওইগুলোতে কোথাও ত্রিপুরার কোনো লেখা নেই। এক দুটো যদি থাকে সেটা ব্যতিক্রমী, কিন্তু সেরকম ভাবে কোনো লেখা কিছু নেই। কিন্তু এই চিত্রটা পাল্টেছে একেবারেই সাম্প্রতিক সময়ে। আপনারা যদি দেখেন, মানে উত্তর পূর্বের বা ঈশান বাংলার প্রচুর লেখকের বই বেরোচ্ছে আনন্দ থেকে, দেজ থেকে, গাংচিল থেকে, কারিগর, পালকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে। আচ্ছা, এবং অনেক প্রকাশক তাদের যে পত্রিকাগুলো আছে, বিশেষ সংখ্যাগুলো, বড় ভলিউমগুলো যেগুলো বেরোয়, ওইগুলোর প্রতিটা সংখ্যায় উত্তর পূর্বের বেশ কয়েকজন প্রতিনিধি স্থানীয় লেখক থাকেন, প্রতিটা সংখ্যায়। এটা 10 বছর আগের কথা আর 10 বছর পরের কথা। বিমল সিংহের লংতরাই, নিবেন চক্রবর্তীর লংতরাই আমার ঘর, বা সুধন্যা দেববর্মার হাঁচুক খুঁড়িও, এই উপন্যাসগুলো আমার মনে হয় এই লেখাগুলো বলে দেয় যে ত্রিপুরার সাহিত্যের যে ফ্লেভার, এটা পশ্চিমবঙ্গে বসে পাওয়া সম্ভব নয়, লন্ডনে বসে পাওয়া সম্ভব নয়, বাংলাদেশে বসেও লেখা সম্ভব নয়। এটা ত্রিপুরাতেই সম্ভব। ত্রিপুরায় বসেই একমাত্র এই লেখা যেতে পারে। বা আমরা যদি দেখি শ্যামল বৈদ্যের ধূসর ট্রিলজি, যেটা চাকমা দুহিত, উজান ভাটি, জন্মবদল এবং চাঁদ চকরি, এই 3টে সিরিজ নিয়ে বেরিয়েছিল ধূসর ট্রিলজি। বা সুতপা দাসের সোনার দুয়ারি ঘর, রূপার দুয়ারি ঘর। এই যে আমাদের নিজেদের যে জীবনের অভ্যাস, নিজেদের যে যাপন, নিজেদের যে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোকে বারবার এগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে। আমাদের নিজেদের কথা, আমাদের সুখ দুঃখের, তাপের কথা, হতাশার কথা, আমাদের বেদনার কথা, আমরা কি পেয়েছি, কি পাইনি, কেন পাইনি, এগুলোকে কথা আমরা যদি আমাদের মতো করে তুলে না ধরতে পারি,
এবং এই কথাটাই বারবার তুলে ধরা হয়েছে ত্রিপুরার এই যে নামগুলোর কথা আমি বললাম এগুলোর মধ্যে। আচ্ছা। তো এছাড়াও আরো অনেক উদাহরণ আছে। হুম, তো এগুলোর মধ্য দিয়ে আমার মনে হয় ত্রিপুরার সাহিত্যের যে ভিতটা তৈরি হয়েছে হুম। এটাকে আমাদের বহন করতে হবে। না, এই যে আপনি বললেন যে আমাদের স্বস্বীকৃতি দিতে হবে, দিদি এখানে আপনার মতামত চাইবো। এই স্বস্বীকৃতিটা কি ত্রিপুরার যারা সাহিত্য চর্চা যারা করছেন ওনারা কি আপনার মনে হয় দিচ্ছে না? সুমদীপ বাবু, এখানে কি ওরা কি দিচ্ছেন না, নাকি এই স্বীকৃতিটা বাইরের জগৎ থেকে পাওয়া যাচ্ছে না? কারণ এটা তো লেখা তো বহুদিন ধরে চলছে। না দিচ্ছে এখানে প্রকাশকদেরও ভূমিকাটা একটু জোরে দেবো আবার সঙ্গে, যে প্রকাশকরাও কি ভূমিকা নিচ্ছেন নিজের এলাকার বা নিজের রাজ্যের সাহিত্যিকদের, লেখকদের, মানে সাহিত্যটাকে ওনারা স্বীকৃতি দিচ্ছেন কিনা সেই অর্থে। না দিচ্ছেন না তো বটেই, কেননা মানে ত্রিপুরার লেখকদের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এখনকার মানে এই প্রজন্মের অনেক লেখকের গল্পের শুরু হয় কলেজ স্ট্রিট দিয়ে। আচ্ছা। হ্যাঁ, কেন সেটা শুরু হয় না কমলপুর দিয়ে? কেন সেটা শুরু হয় না কৈলাসহর দিয়ে? কেন ওরিয়েন্ট চৌমুনি দিয়ে শুরু হ্যাঁ, হবে? কেন হবে না ওরিয়েন্ট চৌমুনি দিয়ে? কেন শুরু হবে না আরএমএস চৌমুনি দিয়ে? হ্যাঁ, মানে কি গল্পের পটভূমি? পটভূমি। হ্যাঁ, গল্পের চরিত্রকে আমাকে কেন দেখাতে হবে বর্ধমান থেকে ছেলেটা আসছে? না, এখানকার পটভূমিতে প্রচুর লেখা হ্যাঁ, হচ্ছে। এরকম লেখা হচ্ছে, প্রচুর কেন লেখা লেখা হয়। হবে? হ্যাঁ, আমার একজন বা এই সময়ের 5 জন পশ্চিমবঙ্গের লেখক দেখান যে লিখতে গিয়ে ত্রিপুরার প্রেক্ষাপট নিয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ, তাদের তো সেই সংকটটা নেই, তাহলে আমাদের এই সংকটটা কেন তৈরি হচ্ছে? ওকে, তো এটা এটা আমাদের ভাবতে হবে আমার মনে হয়। ওকে দিদি, না, আপনার কি আমি মনে হয়? এখানে একমত নই। আমি এখানে অনেক দেখেছি যারা এখানকার পটভূমিতেই লিখছেন। কারণ এটা আমার জায়গা না, এখানে আমি থাকছি, এখানকার সবকিছু আমার পরিচিত। তো আমি যখন লিখব এখানকার কোনো ঘটনা, এখানকার সেই স্থানীয় যে ভাষা, যে আমাদের কথ্য ভাষা যেটাতে আমরা কথা বলি সচরাচর, সেই আমাদের এখানকার দৈনন্দিন যাপন, এগুলো উঠে আসে না যে তা নয়। তবে একটা কথা যেটা আমি মনে করি, যে আমরা বাংলা ভাষাভাষী একটা মানে বৃহৎ জনগোষ্ঠী এদিকে রয়েছি, শুধু ত্রিপুরা নয়, আসামেও রয়েছেন। তো এমনিতে আমাদের দেখুন বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের বেশি যোগাযোগ আমি মনে করি। একদম। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যতটা, তার চেয়ে আমাদের এখানকার সঙ্গে অনেক বেশি যোগাযোগ। তাহলে ওখানে আমাদের লেখকদের লেখা কেন স্থান, সাহিত্যের কেন ওখানে অনাদর? এমনিতে এতটা সুষম কেন স্থান পায় না কেন? সেটা কি না, সেটার কারণ কি খোঁজার চেষ্টা করেছেন আপনারা? তখন কেন পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের ওরা ডেকে নেবে? পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের না, সেখানে কি অগ্রজ অনুজর কোনো ব্যাপার রয়েছে? এখানেও অনেক অগ্রজ সাহিত্যিকরা রয়েছেন, প্রচুর ভালো লেখা হচ্ছে না যে তা নয়। তো সেটাকে পৌঁছে দেওয়াটা কার দায়িত্ব? আবার ঘুরে ফিরে ওই জায়গাতে আমরা চলে আসি, পৌঁছে দেওয়ার দায়িত্বে, পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব। এবং এইখানে দীপেন বাবুর সঙ্গে আমি একটু এখানে সংযোজন দেই নন্দিতাদির কথার সঙ্গে। এটা হচ্ছে সমরেশ মজুমদার লিখেছিলেন এত রক্ত কেন, মানে ত্রিপুরার 1980-র যে দাঙ্গা, সেই দাঙ্গার চিত্র নিয়ে সমরেশ মজুমদার লিখেছিলেন। সমরেশ মজুমদার আজকে বেঁচে নেই। সমরেশ মজুমদার যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে মানে কি বলে, আর্টিফিশিয়াল কিছু লিখতে গেলে যেটা হয়, প্লাস্টিক ফ্লেভার যেটা হয়। আচ্ছা। মানে পশ্চিমবঙ্গে বসে ত্রিপুরা নিয়ে লিখতে গেলে ক্ষেত্র সমীক্ষা যদি না থাকে, তাহলে লিখতে গেলে যে সমস্যা হয়, সেই সমস্যা হয়েছিল সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বারবার। আচ্ছা। আমি আগেও কোনো এক আলোচনায় বলেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় তার প্রথম আলোতে লিখছিলেন হসম্ভোজনে কমলা এবং আনারস বোধহয় একই সঙ্গে নিয়ে গেছেন। তো ত্রিপুরায় সেই সময়ে কমলা এবং আনারস তো একই সময়ে হতো না। এটা আজকে থেকে এত বছর আগের কথা, রাজন্য আমলে। আজকের দিনে সারা বছরই কমলা পাওয়া যায়, সারা বছরই আনারস পাওয়া যায়, কিন্তু সেই সময়ে তো হতো না, একটা সিজনে হতো। তো সুনীল গঙ্গোপাধ্যায় সেটা জানতেন না যে ত্রিপুরার মতো জায়গায় সেই সময়ে এটা হতো না। উনি জানতেন যে কমলা এবং আনারস চাষ হয় এখানে, আনারস চাষ হয়, জম্পুয়ের কমলা বিখ্যাত। তো সেই সুবাদে তিনি লিখেছিলেন। এরকম আরো কিছু আছে, হসম্ভোজন নিয়ে আরো কিছু বিতর্ক সেখানে আছে। বা প্রথম আলোতে আরো বিতর্কিত সেটা হচ্ছে কৈলাসহর গিয়ে একই দিনে আবার ফিরে আসছেন। কারণ মনে রাখতে হবে ত্রিপুরার মহারাজার তখন শুধু একটাই গাড়ি, ছোট 4 চাকার একটা গাড়ি। সেই গাড়ির গতি খুব খুব ধীর লয়ে যায়, মানে চলাচল করে রাস্তায়, রাস্তাঘাট একেবারেই ভালো না। তো একই দিনে কৈলাসহরের মতো জায়গায় গিয়ে সেই সময়ে আবার ওই দিনে ফিরে আসছে। সুনীল গঙ্গোপাধ্যায় ক্ষেত্র সমীক্ষা না করে যে লিখেছিলেন, এটা তার সব থেকে বড় প্রমাণ। তো সমরেশ মজুমদারের ক্ষেত্রেও এটাই বলার। এবং আমরা যদি নিজের অঞ্চলকে প্রথমে লেখায় নিয়ে আসি, এই ক্ষেত্র সমীক্ষাগত প্রবলেমটা কিন্তু হবে না।
কারণ এটা আমার দেখা জায়গা, এটা আমার জানা জায়গা, এটা আমার জন্মস্থান। সেটাই। আমরা এখানে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেহেতু বইমেলা চলছে এবং বইমেলা আমাদের প্রসঙ্গ আজ, রাজ্যের সাহিত্যের বিকাশে আগরতলা বইমেলা কতটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে একটু নজর রাখতে হবে যে এই বইমেলা আন্তর্জাতিক বইমেলা, এখানে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে যেমন স্টল রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের স্টল রয়েছে। এখন সেই সব স্টল ওনারা বই বিক্রি করতে আসেন, প্রকাশকরা বই বিক্রি করতে আসেন নির্দ্বিধায়, কিন্তু এখানে এসে আমাদের সাহিত্যর সঙ্গে তো ওনাদের একটা পরিচয় হয়। ওনারা বই না পড়ে দেখুক, মুখে মুখে তো নিশ্চয়ই লেখকদের সাহিত্যিকদের কথা তো শোনেন, শোনার পর ওনারা কি ভূমিকা নেন, ওনারা কোনো ইন্টারেস্ট দেখান কি আমাদের রাজ্যের এই সাহিত্যে? সমুদ্বীপ। ইন্টারেস্ট তো আগ্রহ তো বটেই নিঃসন্দেহে, কারণ আগ্রহটা তৈরি হওয়ার পেছনে আমি যেটা আগে বলছিলাম, আমার মনে হয় আগরতলা বইমেলার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিশ্চয়ই রয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আজকে দেশ থেকে ত্রিপুরার লেখকদের বই বেরোচ্ছে, বা বাংলাদেশের বেশ কয়েকটা বড় প্রকাশনা থেকে উত্তর পূর্বের লেখকদের বই বেরোচ্ছে, বা আমরা দেখেছি আনন্দ থেকে, গাংচিল থেকে, বড় বড় কারিগরের মতো প্রকাশনাগুলো থেকে বইগুলো বেরোচ্ছে। এটা আমার মনে হয় ওনারা যখন ত্রিপুরা বইমেলায় আসতে শুরু করেছেন, এরপর থেকেই কিন্তু মানে এখানকার লেখকদের সঙ্গে পরিচয় এবং পরিচয়ের সূত্র ধরেই বই করার জায়গাটাও তৈরি হয়েছে, বা আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে যে আমি উত্তর পূর্বের বই করব। আচ্ছা, ত্রিপুরার লেখকদের বই আমি দুটো করব। 100 জন যদি আমি পশ্চিমবঙ্গের লেখক নেই, 2 জন আমি ত্রিপুরার লেখক নেব আমার সংখ্যায়, আমার ভলিউমে। আচ্ছা, তো এই জায়গাটা যে তৈরি হয়েছে, এটার পেছনে বইমেলার ভূমিকার কথা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। ওকে দিদি, রাজ্যের কবি সাহিত্যিকদের প্রতিভা বিকাশ ঘটানোর জন্য মানে কি কি সুযোগ সুবিধা আছে বলে মনে হয় বইমেলা ছাড়া? বইমেলা তো রয়েছেই, বইমেলায় বই প্রকাশ হয়, এছাড়া আর কোথায় কোথায় হতে পারে বই প্রকাশ করছে? এবং কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে নিজের ইচ্ছায় বই প্রকাশ হচ্ছে এখন, সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনা না হয় করবো। সুযোগ সুবিধা কেমন আছে বলে? দেখুন, সুযোগ সুবিধা বলতে লেখা তো আসলে নিজের তাগিদেই লিখছে সবাই, আমার মনে হয়। আমি যদি আর একটু সহজ করে দিই, ধরুন যিনি নাচ পছন্দ করেন, যিনি গান পছন্দ করেন, বা আবৃত্তিও যিনি করেন, উনি কিন্তু ওনার এই চর্চাটা করার জন্য উনি অনেকগুলো মঞ্চ পান। এবার সেটা সরকারি হোক, বেসরকারি হোক, স্কুল কলেজে হোক, পাড়ার মাঠে হোক, পাড়ার পুজোতে হোক, অনেকগুলো মঞ্চ পান সেখানে সেটা চর্চা করার। এখন সাহিত্যিকদের এই চর্চাটা করার কি কি সুযোগ সুবিধা আছে? সেই মঞ্চগুলোতে কবিতা পাঠেরও ব্যাপার থাকে, একটা ব্যবস্থা থাকে, তবে কবিদের জন্য খুব একটা তাড়া থাকে। ধরুন একজন সঙ্গীত শিল্পী গান গাইবেন, তার প্রস্তুতি, সেই সময়ে বলতে হয় যে 3 জন কবি দ্রুত কবিতা পড়ে নেবেন। তো সেটাও অবশ্য সুযোগ নয় তা বলবো না। আর আলাদা করে শুধু এটা আমরা সকলেই জানি যে শুধু লেখালেখি করে যে মানে সবটাই হবে, আমি ফুল ফ্লেজেড লেখালেখি করেই আমার জীবনও তো চলতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, সেটা তো সম্ভব নয়, একেবারেই অসম্ভব বলা চলে। কাজেই সব কিছু করে পাশাপাশি এই চর্চাটা করে থাকেন সাধারণত কবি সাহিত্যিক যারাই, মানে শুধু এটা নিয়েই পড়ে আছেন এমন খুব কম সংখ্যা। তো সেই জায়গাতে সুযোগ আমার মনে হয়, মঞ্চ কিছু আছে, কবিতা পাঠের সুযোগ আছে, কিন্তু যথার্থ অর্থে সুযোগ কিন্তু কম। তাহলে আবার ওই ব্যাপারটা এসে যায়, সেই কমন প্ল্যাটফর্ম, পাঠকের কাছে পৌঁছে দেওয়া, পাঠকের কাছে কতটা তারা আদৃত, একজন আরেকজনের শুনছেন, আমি জানি উনি কবিতা লিখছেন, উনি জানেন উনি কবিতা লিখছেন, এতটুকুই আমার মনে হয়। এর বেশি খুব একটা যে হচ্ছে তা নয়, কিন্তু কিছু সীমিত মানুষের মধ্যেই ব্যাপারটা ঘোরাফেরা করছে, আমার যেটা মনে হয়। সমুদ্বীপ, নতুন প্রজন্ম ও পাঠ সংস্কৃতি কি অবস্থায় আছে বলে মনে করেন? এখানে আসলে এই প্রশ্নের উত্তরটা বলতে গেলে নন্দিতাদির কথার মধ্যে এটার উত্তরটা এসেছে কোনো না কোনো ভাবে। আমরা অনেকেই খুব মানে সরাসরি হয়তো বলে দেই যে নতুন প্রজন্ম বইমেলায় যায় না, নতুন প্রজন্ম বইমেলায় গিয়ে বই কেনে না, বই পড়ে না, তারা ফোনে বেশি সময় দেয়, ল্যাপটপে অনেক সময় দেয়, গেমসে অনেক সময় দেয়, বিভিন্ন কিছুতে আড্ডা, খেলা, ফাস্ট ফুড খাওয়া, বিভিন্ন কিছুতে সময় দেয়, কিন্তু কাজের কাজ বইটা তারা পড়ে না। এটা আমরা খুব মানে আমাদের সোসাইটিতে এই কথাটা খুব প্রচলিত হয়ে গেছে। যেহেতু আমি শিক্ষকতা করি, সেই সুবাদে আমি এই কথাটা ট্রেন্ড হয়ে গেছে, এই কথাটা আমি আরো বেশি সম্মুখীন হই আর কি। মানে আমাদের ছাত্ররা বই পড়ে না, এই কথাটা আমাদের সোসাইটিতে প্রচলিত।
কিন্তু আমি এজ এ শিক্ষক হিসেবে যদি আপনি বলেন, আমি কিন্তু এই কথাটাকে একেবারেই বিশ্বাস করি না। আচ্ছা। বিশ্বাস করি না এই কারণে, নন্দিতা দিও কথাটা বলেছেন, উত্তরটা দিয়েছেন। একটা সময় দেখুন ব্যাপারটা মানে ওই যে ছবিটা পাল্টেছে। আমি বারবার যেটা বলতে চাই যে একটা সময় বিনোদনের শুধু মাধ্যম ছিল বই পড়া। হ্যাঁ, সম্ভ্রান্ত বাড়িঘরে, শিক্ষিত বাড়িঘরে আপনি গেলে দুপুরবেলা দেখবেন বাড়ির গৃহিণীরা বই পড়ছেন, যারা মানে পড়তে জানতেন তখনকার সময়, ফার্স্ট জেনারেশন লার্নার যারা নয়, আচ্ছা। বা ধরুন একটু শিক্ষিত, একটু পড়াশোনা জানে ওরকম, বা একটু জমিদার বাড়ি, একটু সম্ভ্রান্ত বাড়ি ঘরে গেলে ওই বাড়ির পুরুষরাও দুপুর দিকে, রাতের দিকে বই পড়তেন। আমি নিজেও আমাদের মানে গ্রামের বাড়িতে সেটা দেখেছি। আচ্ছা। তো কিন্তু এখনকার সময় তখন বিনোদনের মাধ্যম আর কিছু তো নেই, টিভি নেই, টেলিভিশন নেই, একমাত্র রেডিও, আর বই যদি পড়েন তো সেই বই পড়া। কিন্তু এখনকার সময়ে তো বিনোদন বলতে ঘরের মধ্যে আপনি বসে, আপনার টেবিলে বসে আপনি সারা পৃথিবীকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গায় বসে মানে অনেকগুলো বিনোদনে যখন ছেলেমেয়েরা সময় দিচ্ছে, এখনকার সমাজ যখন সময়টা দিচ্ছে, তখন আসলে আপনি যদি এটাকে ভাগ করেন, ভাগ করলে দেখবেন সবগুলোতেই কিছু কিছু সময় যখন যাচ্ছে, তখন আখেরে তার কাছে সময়টা কতটা থাকছে, ঠিক, মানে বই পড়ার জন্য সময় থাকছে না। সময়টা কতটা থাকছে। এবং এটাও সঙ্গে ভাবার যে শুধু প্রিন্টেড বই তো এখন আর পড়ার মানে সেই স্কোপটা নেই। ই বুক তারা পড়ছে ডাউনলোড করে, হ্যাঁ, অডিও স্টোরি তারা পড়ছে, পডকাস্টে তারা শুনছে, পড়ছে, যার ফলে সব কিছু মিলিয়ে তারা যখন পড়ছে, তো এইগুলো নিয়ে আমার মনে হয় এটাও আধুনিক গবেষণায় আগামী দিনে আলোচিত হবে, যে পাঠ চর্চার যে গতি বদল, মাধ্যম বদল, এবং তারাও যে পড়ছে না নয়, সেটা নিয়ে আমার মনে হয় আগামী দিনে গবেষণা হওয়ার মানে সুযোগ বইমেলা রয়েছে। থেকে একটা সাহিত্যের মোটা বই কিনে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে পড়ছে দিনের পর দিন, রাতের পর রাত, এবং সেটা খুব তাড়াতাড়ি বই পড়া শেষ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া হচ্ছে যে আমি এই বইটা পড়েছি ছবি সহ। সেটা না করলেও যে বই পড়ছে এই পড়ে প্রজন্ম, পড়ে না, এই এরা প্রজন্ম। পড়ে, অবশ্যই পড়ে। মোবাইলে অনেক বিনোদন আছে, ল্যাপটপে অনেক বিনোদন, কিন্তু তার সেগুলোর পাশাপাশি সেখানেও বই পড়ে। আমি বললাম আমার বাড়িতে দেখেছি, মানে একই চিত্রটা পাল্টে গেছে। যেটা সৌম্য বলছিল, আমার মাকে আমি দেখেছি যে সারাদিন বই খোলা থাকতো একটা বিছানার উপর, মা রান্না করতে করতে এসে বই চট করে একটুখানি বই পড়তেন। সত্যি সত্যি এটা মানে একেবারে বাস্তব ঘটনা। একটু মানে ইয়েতে করে রান্না একটু নেড়ে দিয়ে এসে 5 মিনিট সময় মায়ের, সেটা নবকল্লোল হতে পারে, সেটা ঠাকুরের কোনো বই হতে পারে, সেটা সিনেমা জগৎ হতে পারে, সেটা যা খুশি হতে পারে, বাচ্চাদের একটা মানে গল্প হতে পারে, কিন্তু একটা বই সব সময় থাকতো। তো সেই অভ্যেসটা কিন্তু আমরা সবাই পেয়েছি, আমরা ভীষণ পড়তাম। এবং পড়ার মোডটা পাল্টেছে, কিন্তু আমার ছেলেরাও পড়ে, কাজে আমি আশাবাদী পড়ে, বাচ্চারা পড়ে। মানে কিভাবে? এটা হ্যাঁ, মানে একদমই ওই ঠিক নয়, মানে যে এই প্রজন্মর ছেলেমেয়েরা আর পড়ছে না বা সাহিত্য চর্চা করছে না, এটা ঠিক নয় বলাটা। আমাদের দোষ আছে, আমি বলবো, আমরা তাদের সময় কোথায় দিই। আমরা তাদের সারাদিন নিয়ে ছুটছি, গান করতে হবে, সুইমিং করতে হবে, টেনিস খেলতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, ক্যারাটের ক্লাস, জুডো ক্লাস, নাচ করতে হবে, সুইমিং করতে হবে, সময় কোথায় ওর কাছে নিজের মতো আমার করে? মনে হয় এটা ঠিক নন্দিতাদের কথার সঙ্গে আমরা আমি সময় একমত। দিচ্ছি না ওদের কাছ থেকে, সমস্ত সময় আমরা আমাদের হাতে কবজা করে নিয়েছি। কি আমরা করবে যখন মানে বাচ্চারা? বলবো এই কথাটা যে ওরা বই পড়ে না, তখন আমাদের এই কথাটা 3 বার ভাবা উচিত যে আমি কতটা সময় আমার সন্তানকে বের করে দিচ্ছি যে এখানে সময়টা রয়েছে, তুমি বই পড়ছো না কেন? দরকার নেই আজকে ওখানে যাব না, বই পড়ো। আমরা বলি না আজকে না বই মেলা হবে না, আমি যাচ্ছি, এতে যাবে, অমুক ক্লাস রয়েছে, তমুক ক্লাস রয়েছে। সবাই তো সবকিছুতে পারদর্শী হয় না, তবে কিন্তু এটা তার কি- এটা হারিয়ে যাচ্ছে, শৈশব হারিয়ে যাচ্ছে, কিছু ভালো ভালো অভ্যেস হারিয়ে যাচ্ছে আমাদের এই মানে চাপাচাপির ফলে। ঠিক, আমাদের এই ব্যস্ত জীবন এবং প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোন হাতে আছে, গোটা পৃথিবীটা হাতে আছে। আর যেটা সৌম্য বলছিলেন বা আপনিও বলছেন দিদি, যে ইবুক বা এই যে অডিও ভার্সন, বইয়ের অডিও ভার্সন, এগুলোর সঙ্গে টেক্কা দিয়ে ছাপা অক্ষরের বই বোধহয় আজ জনপ্রিয়তা হারাচ্ছে বলে মনে হচ্ছে। এটা কি মনে করেন? ছাপা অক্ষরের বই যেগুলো আমরা, যে বইটা আমরা বইমেলা গিয়ে পাই, সেই বইয়ের জনপ্রিয়তা কমছে কিছুটা? সে যে পড়ে সে কিন্তু আলটিমেটলি কিছুক্ষণ পড়লো, তারপরে ওইটা আমি আবার বারবার আমার নিজের বাড়িতেই ফিরে আসি। আচ্ছা, আমার ছেলে বই বইটা হাত না, বই হ্যাঁ, হাত বই যাবে। বই লাগে, মা আমাকে বলছে বই মেলা শুরু হয়েছে, আমার জন্য বই কিনে রাখবে। তো মানে আলটিমেটলি বইটা হাতে নিয়ে পড়ার যে একটা আনন্দ, সেটা আলাদা। মানে যারা বইয়ের পাঠক অ্যাকচুয়ালি তারা বইটা ঠিকই কেনে, মানে কোনো না কোনো ভাবে হলেও শত কাজের ব্যস্ততার মধ্যেও তারা যাবে। হ্যাঁ, নানান যত দূরেই তাদের কর্মস্থল থাকুক বা রাজ্যের বাইরেও যদি থাকে, তারা অন্যদেরকে বলে দেয় নামটা, বইয়ের নামটা, এই বইটা আমার জন্য কিনে রাখিস, এরকম। আচ্ছা,
হ্যাঁ, তো যার ফলে বইটা ঠিকই কেনে। সৌম্যদীপ, উপন্যাস নিয়ে তো আপনি অনেক কাজ করেছেন, এখন বাংলা উপন্যাসে পরীক্ষা কতটা হচ্ছে? কবিতা গল্প তো লিখছেন, কিন্তু নতুন প্রজন্মের মানে উপন্যাস নিয়ে কতটা কাজ করছে? আসলে দেখুন, উপন্যাসে নিরীক্ষার জায়গাটা বলতে গেলে আমাকে বলতে হয় যে বাংলা উপন্যাসে পালা বদল এবং সময়ের সঙ্গে সঙ্গে যে গতি বদলের যে ইতিহাস, এটা অত্যন্ত রমণীয় ইতিহাস, এবং বারবার সেই ইতিহাসে পরিবর্তন এসেছে। আচ্ছা। গতি বদলেছে, শাখা প্রশাখা তৈরি হয়েছে, এবং সেই নিরীক্ষার জায়গাটা বা সেই পরীক্ষার জায়গাটা যেটা, সেটা আমরা কিভাবে করব, সেটা নিরীক্ষাটা কোন পথে আমরা করব, সেটা কি উপন্যাসের ভাষাতে করব, নাকি আঙ্গিক করব, বা প্লটে হতে পারে, রীতিতে হতে পারে, ভাষ্যতে হতে পারে, বিষয়ে হতে পারে। আচ্ছা। বিভিন্নভাবে উপন্যাসের নিরীক্ষাটা পরীক্ষা হতে পারে, কিন্তু কোন দিকে আমি করব এটা আমাকে ভাবতে হবে, কেন করব সেটা আমাকে ভাবতে হবে, এটা নিয়ে মগ্নতা থাকা দরকার। উপন্যাসের ক্ষেত্রে উপন্যাস যারা লেখেন তারা একটা উপন্যাসকে জন্ম দেওয়ার আগে বহুবার এর পরিবর্তন করেন, বহুবার বিভিন্ন রকমভাবে ভাবেন, বিভিন্ন রকমভাবে উল্টে পাল্টে নেন সেটাকে। এটা সত্যিই আপনি একটা খুব ভালো এবং সময় উপযোগী প্রশ্ন আমার মনে হয়, কেননা আমি কয়েকটা উদাহরণ দিয়ে যদি বলি, সম্প্রতি কিছুদিন আগেই উপন্যাসটার কথা আমি বলি, এটা হচ্ছে ভগীরথ মিশ্রের, এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক পশ্চিমবঙ্গে, তার একটি উপন্যাসের নাম হচ্ছে আসর। আচ্ছা। এই উপন্যাসটার মূল বিষয়ই হচ্ছে যাত্রাপালা, যেটা অনেকাংশে হারিয়ে গেছে। আমরা আমাদের ছোটবেলাতে দেখেছি টিকিট কেটে কেটে যাত্রা দেখতে হতো। একদম। ত্রিপুরায় অনেকেই আসতেন, দেবশ্রী রায় থেকে প্রসেনজিৎ বড় বড় শিল্পীরা চট্টোপাধ্যায়, আসতেন। বড় বড় শিল্পীরা আসতেন। তো এনারা এখন আর আসেন না। হ্যাঁ, এই প্রজন্ম এদের আর পায় না সেইভাবে যাত্রাপালায়। কিন্তু এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি যাত্রাপালা, সেই যাত্রাপালা নিয়েই পুরো উপন্যাসটা। আচ্ছা। রয়্যাল সাইজের বই, বড় বই উপন্যাস, কিন্তু এটা এছাড়া আরেকটা উপন্যাস যেটা হচ্ছে প্রীতম বসুর লেখা প্রাণনাথ হইও তুমি। আচ্ছা। এটা হচ্ছে গ্রাম বাংলার একেবারেই বা নাট মন্দিরে যে কীর্তনের যে সংস্কৃতি, কিভাবে কীর্তন হতো এবং এখনো কিভাবে কীর্তন হয়, কীর্তনের যে এখন আমরা দেখেছি যে কোনো কীর্তন গাইতে গিয়ে হঠাৎ করে বাউল গান শুরু হয়ে যায়। আচ্ছা। কীর্তন এবং বাউল, সহজিয়া বাউল তত্ত্বের মধ্যে যে ফারাক, কীর্তন কখনোই বাউল গান নয় এবং বাউল গান কখনোই শুধু কীর্তন নয়। তো আমরা দেখেছি হরিনাম কীর্তনের মধ্যেও বাউল গান শুরু হয়ে যায়। একদম। হ্যাঁ, তো এই যে সংস্কৃতির পালাবদল হচ্ছে, এটাকে তিনি দেখিয়েছেন। তমাল বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তার উপন্যাসে দেখিয়েছেন, এটা অনেকদিন হয়ে গেছে অবশ্য, কম্পাসওয়ালা নামে একটা উপন্যাস। এটা হচ্ছে ভারতের প্রথম মানচিত্র যে তৈরি হচ্ছে, বৈজ্ঞানিক মানচিত্র, যেটা ভারতের প্রথম নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য মানচিত্র, সেই মানচিত্র তৈরির ইতিহাসটাকে নিয়ে একটা উপন্যাস। আচ্ছা। হ্যাঁ, মানে বিষয়ের ক্ষেত্রে ভীষণ রকম বৈচিত্র্য এসেছে বাংলা উপন্যাসে। সমরেন্দ্র মণ্ডল লিখছেন কীর্তনিয়া নামে একটা উপন্যাস, মানে বুদ্ধদেবের জন্মের আগে বা বুদ্ধদেবের জন্মের পরবর্তী সময়ে বাংলা কীর্তনের কি অবস্থান এবং বুদ্ধদেবের জন্মের পর বাংলা কীর্তনে কি রকম প্রভাব পড়েছিল গ্রাম বাংলায়, সেটাকে তিনি তুলে ধরছেন কীর্তনিয়া উপন্যাসে। আচ্ছা। নবারুণ ভট্টাচার্যের হারবার্ট উপন্যাসের কথা আমরা জানি, এটা পরবর্তী সময়ে অনেক জায়গায় প্রশংসিত হয়েছে। তমাল বন্দ্যোপাধ্যায় লিখছেন মর্গ নামে একটা উপন্যাস, যেটা সম্প্রতি বেরিয়েছে। মর্গ উপন্যাসটার বিষয় হচ্ছে এরকম যে মর্গের ভিতরে, মানে লাশ কাটা ঘরে কিভাবে লাশের ব্যবচ্ছেদ হয়, সব দেহের ব্যবচ্ছেদ হয়, এবং সেই যে ডোম যারা থাকেন তাদের জীবন প্রণালী কিরকম, তারা মানে বছরের পর বছর প্রত্যেকটা সব দেহকে ব্যবচ্ছেদ করতে করতে তাদের জীবনের দর্শনটা কিরকম হয়ে দাঁড়ায়, মৃতদেহ এবং তাদের মনের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, এইভাবে যে লিখছেন। বা অনিতা অগ্নিহোত্রী মহানদী, লবণাক্তের কথা আমরা জানি, স্বপ্নময় চক্রবর্তীর চতুষ্পাটির কথা লেখা হচ্ছে, কাজ হচ্ছে প্রচুর, কাজ হচ্ছে প্রচুর। একইভাবে আমাদের ত্রিপুরাতেও একইভাবেই। আসলে উপন্যাস লেখা আমি মনে করি এই সময় একটা চ্যালেঞ্জ, কিন্তু কারণ যখন সবকিছুই আমরা ছোট পরিসরে করতে অভ্যস্ত হচ্ছি, হ্যাঁ, সময়ের অভাব, কাজে সেই জায়গাতেই একটা উপন্যাস লেখা, সেটাকে আকর্ষণীয় করে তোলা, সেখানে মানে অনেক তথ্য ইতিহাস তুলে ধরতে হবে এবং আগাগোড়া পাঠককে ধরে রাখা একটা উপন্যাস লেখা, উপন্যাস ডিটিপি করা, ছাপানো,
নিশ্চয়ই। প্রকাশ করা এবং সেটা পাঠকের প্রথম থেকে শেষ অবধি পড়া। ধরে রাখা পড়া, ধরে হ্যাঁ, রাখা একদম। কারণ সময় কোথায় মানুষের কাছে একটা আমার বসে মনে পড়া। হয় একজন নাটকের ক্ষেত্রে ঔপন্যাসিক, যা হয়েছে ওখানেও নাটকের অসফল। কলেবর কমে গেছে। যে 30 পৃষ্ঠা পড়ার পরে যদি পাঠক সেই উপন্যাস ছেড়ে দেয়, ওই উপন্যাস আর না পড়ে, তাহলে আমার মনে হয় সেখানে ঔপন্যাসিক মানে সেই উপন্যাস রচনায় অসফল। কেননা কারণ তিনি পাঠককে ধরে রাখতে পারলেন না। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই, একজন একটা উপন্যাস যেভাবে পাঠককে টেনে ধরে রাখে, এটা সেই জায়গা থেকে আমাকে ভাবতে হবে যে 30 পৃষ্ঠা পড়ার পরে পাঠক কেন ছেড়ে দিতে বাধ্য হলেন, মানে পাঠক এগোতে পারেনি, সেই উপন্যাস পাঠককে আর টানেনি। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ বিষয়ে একটু আলোকপাত চাইবো আপনাদের। আজকাল প্রকাশনা নিয়ে তো কথা হয়, অনেক ধরনের কথাই আমরা শুনি, অনেক ধরনের অভিযোগও শুনি। এখন লেখক লিখবেন, যারা পাঠকের ইচ্ছে লিখবেন, প্রকাশকের ইচ্ছে লিখবেন, কিন্তু প্রকাশকের পাণ্ডুলিপি ফেরানো উচিত বলে মনে হয় আপনাদের, নাকি সবই প্রকাশের যোগ্য? একজন লেখক হিসেবে আপনারা কি মনে করেন এটা? দিদি, আপনি কি মনে করেন? মানে দেখুন, পাণ্ডুলিপি ফেরত এসেছে বহু মানে বিখ্যাত লেখকদের আমরা জানি, বহুবার পাণ্ডুলিপি ফেরত এসেছে এবং তারপরে তারা মানে বিখ্যাত হয়েছেন, কালজয়ী লেখা আমাদের উপহার দিয়েছেন। তো প্রকাশক সেটা সঠিক বাছাই করছেন এবং পাণ্ডুলিপি ফেরত দিচ্ছেন, এই বিষয়টা যদি থাকতো সেভাবে, তাহলে হয়তো এত প্রশ্ন উঠতো না যে লেখা ভালো হচ্ছে না কেন, কি হচ্ছে কি না, এত যে নানা প্রশ্ন বিতর্ক, সেগুলো হয়তো মানে অনেকটাই কমে যেত। এখন সেই জিনিসটা হয় না সঠিকভাবে সব জায়গাতে, আমি বলবো কোথাও কোথাও হচ্ছে, সব জায়গাতে হয় না বলেই এত মানে গাদা গাদা লেখক, গাদা গাদা লেখা এবং পাঠকের অভাব, নানা প্রশ্ন। ভালো লেখক, ভালো লেখাও হারিয়ে যাচ্ছে ভিড়ে। সেটাই। সৌম্যদীপ, আপনি কি মনে করেন? না, এই ক্ষেত্রে আমার বলার বিষয়টা একটু অন্য। আমার মনে হয় যে বইমেলা আসছে, আমি একজন প্রকাশক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে 3টে বই ছাপতে হবে, কোনো প্রকাশক যদি সেটা ভাবেন, আমার মনে হয় এটা না ভাবাই উচিত। আচ্ছা, কেননা কারণ কোন বইটা আমি করব, কোন বইটা আমার করা উচিত, এটার জন্য পুরো বছরের একটা প্রসেসিং থাকা দরকার। নন্দিতাদি যেটা বলছিলেন যে এডিটিং, কম্পোজার বা এই যে ব্যাপারগুলো, সম্পাদনা, হ্যাঁ, এই ব্যাপারগুলো দরকার। কেন আমি করব এবং কোন বইটাকে আমি পাঠকের পাতে দেব, সেটা নিয়ে আমার ভাবতে হবে। কেন আমি দেব, এই সময়ে বইটার কি প্রয়োজনীয়তা, এবং ওই লেখকের বইটা এই সময়ে দিলে প্রকাশক তো আর দান ছত্র খুলে বসেননি, তাকেও ব্যবসা করতে হবে। ব্যবসার পাশাপাশি সাহিত্যটাকেও সময়টাকে ধরতে হবে, মানে উপযুক্ত সাহিত্যটা সঙ্গে ব্যবসাটাকে ধরে রেখে উপযুক্ত সাহিত্যটা পাঠকের হাতে পৌঁছে দেওয়া, এটাকেও আমার মনে হয় ভাবার দরকার আছে। ওকে, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দিদি, আরেকটা কবিতা কি শুনবো আমরা যেতে যেতে আপনার কণ্ঠে? হ্যাঁ, ঠিক আছে। কোনো একদিন মাঝে মাঝে কখনো সন্ধ্যা নেমে আসে খুব তাড়াতাড়ি, লাল কমলা রঙে গা ডুবিয়ে থাকা সূর্যকে ক্লান্ত মনে হয়। দূরের ঝাপসা পাহাড়ে জ্যামিতিক রহস্যের আঁকিবুকি, ছোট বড় কষ্টগুলো উড়ন্ত বকের ডানায় ভাসে আকাশ জুড়ে। হয়তো কোনো এক দলছুট তারা আবার কুড়িয়ে নিয়ে আসে সব দুঃখ, সারি সারি সাজিয়ে রাখে বুকের ভিতর হিজিবিজি অগুন্তি। এমনি কোনো দিনে কুয়াশায় পা ভিজিয়ে হেঁটে যাব বহুদূর অজানা পথে, আরও বহুদূরে বসে আছে বিস্তৃত প্রিয় মুখ। গা ছমছম করা ভালো লাগা নিয়ে একা এই পথ চলা, সময়ের কাছে ফেলে রেখে কত দিন, কত রাত, কত যাপন কথা। চলে যাব শুধু আমি, ছিঁড়ে ফেলা হিসেবের খাতাটি যদি কেউ মনে রাখে, এই ইচ্ছেটুকু থেকে যাবে হয়তো দীর্ঘশ্বাস হয়ে। ছায়াপথে হারিয়ে যাব মেঘের চাদর গায়ে জড়িয়ে, এমনি কোনো একদিন। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজ আমাদের এই সৃষ্টি সুখে উল্লাসের বইমেলার এই বিশেষ পর্বের অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, 42তম আগরতলা বইমেলাকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। তার মধ্যে অবশ্যই সিংহভাগ তরুণ প্রজন্ম। তবে মেলায় ভিড় জমানোর পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে জ্ঞান পিপাসা ফিরিয়ে আনাটাই বর্তমান বইমেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বই পড়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করাতে কী করা উচিত তা নিয়ে আরও বহু আলোচনা প্রয়োজন।
আজকে যেটা আলোচনা হয়েছে, আজকে আমাদের অতিথিরা বললেন, শুধু তরুণ প্রজন্ম বা নবীন প্রজন্ম, আজকে যারা ছোটরা, আজকে ছেলে মেয়েদের দোষ দিলেই কিন্তু চলবে না। আমরা যারা বড়রা আছি, আমরা কতটা বই তুলে দিতে পারছি তাদের হাতে, পাশাপাশি সেই বই পড়ার সময় এবং সুযোগ কতটা করে দিতে পারছি, সেদিকটাও কিন্তু অবশ্যই আমাদের নজর দিতে হবে। তাই অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো, এবং আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের খবর এবং বিভিন্ন বিষয়ে টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।